আজকের প্রসঙ্গ নেলসন ম্যান্ডেলা। আপনারা অনেকেই জানেন 1994 সালে সম্ভবত এটাই শেষ কলোনি মুক্তি। সেকেন্ড অর্ডারের পরে, সেকেন্ড অর্ডার আগেও দুনিয়ার 5টা কলোনি মাস্টার ছিল, তারা সকলে প্রতিজ্ঞা করেছিল আমেরিকান প্রেসিডেন্টের রুজভেল্টের কাছে লিখিত, যেটাকে আমি অনেক সময় দাসখত বলি, যে তারা হিটলারের বিরুদ্ধে বিজয় লাভ করলে পরে তারা সোজা যার যার দখলীকৃত অবস্থায় থাকা কলোনি ত্যাগ করে সোজা হেঁটে চলে যাবে নিজ দেশে। তাই কলোনি মুক্তি শুরু হয়েছিল 1945 সালে। একটা কথা মনে করাই দিই, এই খবর কোনো কমিউনিস্ট জানে আমি শুনি নাই কখনো। এখনো কোনো কমিউনিস্ট বলতে পারবে না যে তারা এটা জানতো বা এই কথা সত্য কিনা। তা মাথা চুলকাবে, নাহলে আমতান্ত করবে। এবং প্রায়শই কথা বলার সময় কলোনি মুক্তি, উপনিবেশবাদ, গরম গরম কথা বলবে। বাক্য শুরু করলেই তার ভিতরে প্রথম বা দ্বিতীয় বাক্যটা হবে উপনিবেশবাদ, নিও কলোনিজম। কিন্তু কখনোই এই যে হিস্ট্রিটা বললাম, আমি এত বড় একটা ফ্যাক্ট বললাম, জানা নেই তাদের। কারণ এই খবরটা জানতেন তো আসলে স্টালিন ভালো করেই, কিন্তু স্টালিন এটা বলে না এই জন্য যে এটা বললে এটা ক্রেডিট তাহলে আমেরিকান প্রেসিডেন্টের কাছে যায়, তাদের এনিমি না। সাম্রাজ্যবাদ যদি নেতা হয়ে যায় তাহলে তো মুশকিল, এই জন্য উনি এটা বলেন না। এনিওয়ে, এটা হলো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এর বেশি বলার দরকার নাই। এই জিনিসটা আমাদের এশিয়াতে কলোনি মুক্তিটা শুরু হয়ে যায় 45-47, এখান থেকে শুরু করে 60 সালের মধ্যে শেষ হয়ে যায়। এশিয়ার হিস্ট্রি হলো এরকম, এই 45 থেকে 60-এর মধ্যে। আর আফ্রিকায় শুরু হয় 60-এর পরে, কেউ কেউ বোধহয় 65-66-তে হয়েছে, বেশিরভাগটা হয়েছে 70-এ, আর একেবারে বিরাট চাঙ্ক হয়েছে 80-র দশকে। দেন ফুল স্টপ। বাকি থেকে গিয়েছিল এই দক্ষিণ আফ্রিকা। এইটাই হলো আমাদের নেলসন ম্যান্ডেলার দেশ। টাইমটা দেখলে বুঝতে পারবেন। যেমন এটা যে টাইমটা যে অনেক দূরে, এটাও কোনো কমিউনিস্টের আন্দাজে নাই। কেন নাই? কারণ এটা যে শুরু হয়েছিল 45 সালে, তাই তো জানে না। ফলে এটা দূরে কিনা তা তো বলতে পারছেন না। খালি এমনি ফ্যাক্টস হিসেবে জানে যে দক্ষিণ আমেরিকা অনেক শেষ হয়েছে, কিন্তু এটা যে কত দূরে দেখেন আপনি, তারা জানে না। বহু কিছু জানে না তারা, এই ঘটনা কেন্দ্রিক আরো বহু কিছু জানে না। আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে। সেকেন্ড প্রসঙ্গ যেটা, যে কলোনি ছেড়ে সব চলে যাচ্ছে আপোষে, কিন্তু খেয়াল রাখেন, ইন্ডিয়া ছেড়ে চলে গেছে ব্রিটিশরা আপোষে। কমিউনিস্টরা উল্টা সাপোর্ট দেওয়া আসে, না 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 না, গান্ধীর সাথে নাকি ভারত ছাড়ো আন্দোলনে 42 সালে চুক্তি হয়েছিল, এই জন্য নাকি ব্রিটিশরা ছেড়ে চলে গেছে। গপ্প কিরম গপ্প দেখেন, কংগ্রেসের পক্ষে দাঁড়ালে, হিন্দুত্ববাদীদের পক্ষে দাঁড়ালে, এগুলোই হলো কমিউনিস্টদের আন্ডারস্ট্যান্ডিং। কি বলবেন আর কাকে কি বলবে, এটাই হিন্দুত্ববাদ। এই জন্য এনিওয়ে, আমরা এখন আসল জায়গায় যাব। কলোনি মুক্তি মানেটা কি আসলে? না, নয়, ওই চুক্তিতে কি হয়েছিল ওদিকে যাব না এখন আমি। অ্যাকচুয়াল কলোনি মুক্তি মানে কি, এর ভিতরে আর একটা সিগনিফিকেন্ট জায়গা আছে। এটাও কমিউনিস্টরা আপনাদেরকে অ্যাওয়ার করেন। আমাদের সোশ্যাল পলিটিক্যাল হিস্ট্রিতে এটা পুরোটাই যেহেতু কমিউনিস্টদের হাতে তৈরি, বাকিরা তো সব ডানপন্থী, তারা তো বামপন্থী। সবচেয়ে সুন্দর জানে তারা, সাম্রাজ্যবাদীদের বয়ান এটা, তো বাকিরা হলো সাম্রাজ্যবাদীদের বয়ান। এই জন্য ইভেন ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক ডিপার্টমেন্টের যে সিলেবাস, এটা কমিউনিস্ট আন্ডারস্ট্যান্ডিং এর ছাপটা আছে, প্রগতিশীল বললা। বাকিরা তো ডানপন্থীদেরকে তো আসতে দেওয়া যায় না। ফলে সিলেবাস তৈরির সময় এই বামপন্থীদের ছাপটা রয়ে গেছে, এবং বামপন্থীর বাইরে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই এখন পর্যন্ত।
বুঝে যে যা বলতেছিল যে কাজ হয় না, বলা আর বাস্তবের পরিস্থিতি দুটো আলাদা জিনিস, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই। কিন্তু এ সত্ত্বেও এটা কোনো কারেকশন, এখানে যে ফার্দার স্টাডি করা, ফিরে দেখা, আচ্ছা ঠিক আছে একবার বলছেন, একবার স্টালিনের বয়ানটা আপনারা মাইনে নিয়েছেন, খায়া ফেলাইছেন, ঠিক আছে, সময় সময় একটু চেক করতে হয় না আমার জানাটা ঠিক আছে কিনা, না ওটাও করবে না। ভাই সাহেব এটা তো খোদ কার্ল মার্কসেরই বক্তব্য, রিভিউ, বাংলা যেটাকে বলি পর্যালোচনা। প্রতিদিন সকালে উঠে পারলে গত দিন পর্যন্ত যা যা চিন্তা করতে ওগুলো সবাই সবকিছু আরেকবার রিভিউ করে দেখো ঠিক আছে কিনা। এটা কার্ল মার্কসের চিন্তা, থাকলে এটাকে বদলাও, এটা কার্ল মার্কসের চিন্তা। এটা জানেও না, স্টালিন তো আর বলে না, সেই জন্য জানবে কি করে। এনিওয়ে, আসল কথায় আসি এখন। কলোনি মুক্ত হওয়া যে এত সহজ জিনিস না, জাস্ট খেদাই দিলাম ওটা চলে গেল, বিষয়টা যে এমন না। এটা দুনিয়াতে প্রথম মানুষ টের পায়। 1954 বলতে পারে, কোথায়? ইজিপ্ট, আমাদের ভাষায় মিশর। কোথায় গিয়ে এটা বিরাট ধরনের ঝগড়া লেগে গেল, ঝগড়া মানে একেবারে যুদ্ধ। এগুলো একটা আরেকটা যুদ্ধ লাগলো একই 53 সালে কোরিয়া। দেখেন আমাদের এশিয়াতে জিনিসটা খুব সহজে ঘটে নাই। ভিয়েতনাম, কোরিয়া, মানে কোরিয়া ভেঙে দুই টুকরো হওয়া, এই সব এগুলোর পার্ট। কিন্তু ততদিনে আবার এই ভিয়েতনাম কোরিয়ারা আবার একদিকে সোভিয়েত প্রভাব, একদিকে চীন প্রভাব। ভিয়েতনামে তো আপনারা জানেন কি পরিমাণে কি যে হয়েছে, মানে উল্টা করে বলা ভালো কি হয় নাই। সেই সঙ্গে যা কিছুই দেখবেন আপনি 53 সালের পরের ঘটনা বুঝবেন, সেখানে আমেরিকান তখন একটা খাদক। কেমন খাদক? ওই যে যখন কলোনি ছেড়ে চলে যাচ্ছে, ওই ছেড়ে যাওয়ার মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে বুঝবেন ওখানে আমেরিকানরাও আছে, একটা ভিক্ষার থালা নিয়ে ও একটা ভাগ নিতে হবে ওকে, নিজের ভাগে। এই হচ্ছে আমেরিকা। 53 সালের পর থেকে এটা শুরু হয়েছে। কোরিয়ার যুদ্ধ এভাবে, ভিয়েতনামের যুদ্ধ এভাবে, আর সেম ঘটনা হয়েছে আমাদের সবার অলক্ষ্যে, এটা হচ্ছে ইজিপ্ট। এখন একটা নাম বলবো, এখন তা আপন এটা জানি তো, সে নামটা কি? নামটা হলো গামাল আব্দেল নাসের। ওদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী গামাল, আসলে জামাল, আমরা যেটাকে জামাল বলে ওটা ওরা বলে গামাল, গামাল আব্দুল নাসের। এই আমাদের 71-এর যুদ্ধের চেয়ে ওটা কোনো অংশে কম না, বরং আমরা তো তবু সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ করিনি, ওরা একই সাথে ব্রিটিশ, আমেরিকা, ফ্রান্স সবার সাথে যুদ্ধ করতেছে। কেন? এটা হচ্ছে ইন্টারেস্টিং। এই যেখান থেকে এইবার শুরু হবে আরব ন্যাশনালিজম, খেয়াল করে দেখেন আমি কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছি। দেখে মনে হচ্ছে স্মুথ, ইন্ডিয়ার মতন ব্রিটিশে চলে গেল, গেল কত খুব সিম্পল। আপনি টেরও পাইলেন না যে ব্রিটিশে গেল। ইজিপ্ট টের পাইছে কলোনি মাস্টারদের চলে যাওয়া মানে কি, কেন টের পাইল, কেন টের পেতে হলো ইজিপ্টকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ইজিপ্টকে টের পেতে হলো এই জন্য যে ব্রিটিশদের, ওটা কিন্তু ব্রিটিশ কলোনি, ওদের দুর্ভাগ্য হলো যে ওরা শেষ দিকে সম্ভবত 1900 সালের পরে, 1900 কেন আরো পরে, ফার্স্ট ওয়ার্ল্ড পরে একটা বিরাট প্রজেক্টের টাকা ইনভেস্ট করে ফেলাইছে। এই প্রজেক্টটাই সুয়েজ খাল। সুয়েজ খাল মানে হলো দেখেন ওপারে ভূমধ্য সাগর, এপারে এশিয়া, আপনি ঢুকতে গেলে মাঝখানে কাটা নেই, তাইলে ভূমধ্য সাগরে এইদিকে পুরো আফ্রিকা ঘুরে আসতে হবে এশিয়া পৌঁছাইতে। আবার ভূমধ্য সাগরের আরেক পারে যান, ওদিকে তো ইউরোপ রয়ে গেছে, তাহলে আসতে গেলে আপনি এশিয়া এগুলো এদিকে, এশিয়া আসতে গেলে আপনাকে পুরো আফ্রিকা ঘুরে আসতে হবে। এটা একেবারে ইজি হয়ে যায় যদি সুয়েজ খালটা থাকে। সুয়েজ খালটা হলো আপনার মিডল ইস্ট আর আফ্রিকার মাথাটা, আর মিডল ইস্ট এই দুয়ের মাঝখানের ফাঁকটাই হলো সুয়েজ খাল। ডান দিকে, বাঁ দিকে ইজিপ্টের কোনা, ওটা
আর ডান দিকে যেটা আপনারা মিডল ইস্ট বলেন বা মিডল ইস্টের ভাষায় ওরা বলে মাগরিব আরব। মাগরিব মানে পশ্চিম, বুঝছেন আপনারা, পশ্চিম আরব, মিডল ইস্টের নাম। আমরা তো মিডল ইস্ট বলতে এক আরব বুঝি, ওরা বলতেছে যারা পশ্চিম আরব অর্থাৎ আফ্রিকার উপর মাথায় যে আরবগুলা বা আরবি, তারাও নিজেদেরকে আরবি বলে এবং ওদের ল্যাঙ্গুয়েজ আরবি, বাট ওদের মাগরিব আরব ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আলাদা, মানে বহু উচ্চারণ বহু শব্দ ওখানে আলাদা। এটা আমার 6 মাস আরবি শিখছিলাম আমি, ওখানে শিখছি কাহিনীগুলা। যাই হোক, আসল কথায় আসি, গামাল আব্দুল নাসেরকে ফেস করতে হয় এই যে ইনভেস্টমেন্টটা তারা করে বসছিল এত বড় সুয়েজ খালে, তারা কিছুতে এই সুয়েজ খাল ছেড়ে যেতে চাইল না। ছেড়ে যাওয়ার কথা কেন আসতেছে? ইন্ডিয়ার কথাই ধরেন, সারা ইন্ডিয়া জুড়ে রেল লাইন পাচ্ছে ব্রিটিশরা, ইটস এ হিউজ ব্যবসা ছিল তাদের। না শুধু ব্যবসা করার জন্য রেল লাইন পাচ্ছে এমন না। এর আগে একদিন আপনাদেরকে বলেছিলাম আমি যে আপনার আসামের চা বাগান থেকে চা নিয়ে এক্সপোর্ট করতেছে, রেল লাইন না থাকলে হবে না। সবচেয়ে সস্তার রেল লাইন পাতলে আপনার পণ্য চলাচল, ফলে ব্যবসা, ফলে মুনাফা, এই সবগুলো সম্ভব। তাহলে এই জন্যই হিউজ ইনভেস্টমেন্ট, রেলওয়ে লাইন পাতে কিন্তু হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। একটা ফ্যাক্ট দিই তাহলে বুঝবেন আপনারা। 47-এ ব্রিটিশে চলে গেছে রেল লাইন থুইয়া। এই সেদিনও পর্যন্ত ব্রিটিশরা যে রেল লাইন পেতে গেছে ওইটাই আছে, আমরা 1 মাইলও এটা এক্সটেন্ড করতে পারি। খালি একটা এক্সটেনশনের কথা আমার জানা আছে, সেটা হলো যে অ্যাকচুয়ালি খুলনা থেকে দার্জিলিং, এটা খুলনা যাইত না, এটা যশোর দিয়ে কলকাতা চলে যেত। এই কলকাতার দার্জিলিং যে রেল লাইনটা ছিল এটা ডাবল লাইন। এই ডাবল লাইনের একটা অংশ তুললে এই রেল লাইন দিয়া, এইটার আবার রাজশাহীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না রেল লাইনের। এটা নাটোর থেকে আমরা পশ্চিমে একটা রাস্তা বের করে আব্দুলপুর সম্ভবত ঘুরে ওই রেল লাইনটা উড়ে ওখানে পাচ্ছি, দিয়ে এইটা আপনার আমনুরা মানে একেবারে বর্ডার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নিয়ে গেছি আমরা, এইটুকুই করতে পারছি। ফলে আমাদের মুরুদে কুলাই নেই যেটা আরেকবার এক্সটেনশন করি। আর এই কালে এই ইন্ডিয়াকে দেওয়ার জন্য এইবার আপনারা টিক্কা ব্রাউনবাড়িয়া থেকে আগরতলা পর্যন্ত বোধহয় আলাদা এক্সটেনশন কিছু বানানো হয়েছে, তা খুব বেশি না, 15-17 কিলোমিটার হবে। ফলে বুঝতে পারছেন রেলওয়ে একটা বিগ ইনভেস্টমেন্টের ব্যাপার, খুব চারটিখানি কথা। ব্রিটিশরা এই রেল লাইন ছেড়ে চলে গেছে, মালিকানা দাবি করে নাই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এখন কলোনি ছেড়ে যখন মাস্টাররা চলে যাবে তখন সম্পত্তিগুলোর কি হবে, হচ্ছে কোয়েশ্চেন। যেগুলো বহু পুরনো, মানে ধরেন যে না হলে 100 বছর এইসব ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তো সেগুলোর টাকা পয়সা তুলে নিচ্ছে, তাহলে মায়া করে নাই, চুপচাপ চলে গেছে, সোজা হাঁটতে যাওয়া। কারণ এগুলো নিয়ে গেঞ্জাম করলে আবার মার খেতে হবে, গেঞ্জাম লাগবে, এগুলো করতে চায় নাই তারা। কিন্তু সুয়েজ কালটা ছিল আসলে খুব সদ্য, আর কেবল টাকা আসা শুরু করছে, এখন তো এটা ফেলে দেওয়া যায় না। জাহাজ চলাচল মানে প্রত্যেক জাহাজ এতগুলো করে পয়সা আসতেছে, ভালো যাবে না। তারা বললো যে সুয়েজ কাল দিব না। এটাকে কেন্দ্র করে গামাল আব্দুল নাসের হয়ে গেল হিরো, লাড়কুলাঙ্গি পাকিস্তান। আর এখান থেকেই আসলো আরো জাতীয়তাবাদ, এবং এরা অস্ত্রের জন্য সোভিয়েত ইউনিয়নকে ভরসা করা ছাড়া উপায় নেই তাদের। এবং যেহেতু এটার বিরুদ্ধে যারা লড়তেছে একদিকে ব্রিটিশ এবং ব্রিটিশদেরকে ভাগ নেওয়ার জন্য, ততদিনে রিপাবলিকানরা ক্ষমতা চলে আসছে। আইজেনহাওয়ারের কথা বলেছি আপনাদেরকে আমি 53 সালে। এটা আমেরিকান পলিসি পুরো চেঞ্জ হয়ে যায় 53 সাল থেকে, যা আমরা এবার বোধ করছি মানুষের জন্য দান করছি, এগুলা মানা হয়েছে, এবার একটু খায়ালে বলেছি সিএ পাঠায় ইরান দখল, এটা তো 53 সালে শুরু। সো ইজিপ্ট দখল করতে হবে, ওখানে ঢুকলে পরে কিছু পয়সা আসবে। একই সাথে ফ্রেঞ্চরা ঢুকছে, যেমন আমাদের ইয়েতে আপনার ভিয়েতনাম থেকে যখন খেদানো হচ্ছে ওর ফাঁকে ফ্রেঞ্চরা এসে ঢুকছে কম্বোডিয়াতে, যে যেমনে পারছে এসে ঢুকছে, নতুন করে কলোনি ব্যবসা তো গেছে গা, নতুন কিছু পাইলে তো খারাপ না, সবাই এসে ঢুকছে। এইটাই ছিল গামাল আব্দুল নাসেরের আরব জাতীয়তাবাদের যুদ্ধ।
এখান থেকে আসলো আরব জাতীয়বাদটা কেন প্যালেস্টাইনিদের সমর্থন করে বসলো। তাহলে প্রত্যেকটা আরব ইন্টারেস্টের সেন্টার হয়ে গেল এটা। মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে কলোনি দেখলে যতটা সুন্দর মনে হয় আপসাপ চলে যাইতেছে, ব্যাপারটা এত না, প্রপার্টি কোয়েশ্চেন আছে। এবং যেহেতু প্রথম 45 সাল থেকে 54 সাল পর্যন্ত 10 বছর তার নিয়ম হয়ে গেছে ভাই, তোমরা সোজা যান নিয়ে সোজা হাইটে চলে যাবা, প্লেনে উঠবা চলে যাইবা, জাহাজে উঠবা চলে যাইবা, তোমার তো এখান থেকে কোনো প্রপার্টি তো নিয়ে যাওয়ার কোনো কথা না, যা কামাইছো নিচ্ছ তো, আবার কত। ইভেন ইন্ডিয়ার যে সারপ্লাস হয়েছে ওটা তো উঠে নিয়ে গেছো তোমরা, আর কত লুটবা। সো 10 বছরের মধ্যে তো সেট রুল হয়ে গেছে যে তোমরা কলোনিতে একবারে খালি হাতে চলে যাইবা, এই কোনো প্রপার্টির মালিকানা দাবি করবে না। এইটাই প্রথম ব্রেক করতে চায় যারা সুইজ খালকে কেন্দ্র করে, ফলে এটাকে নিয়ে একটা যুদ্ধ হয়। যুদ্ধ হয়ে পরে আমেরিকানরা বুঝে যে এটা বেশি হয়ে যাচ্ছে, হবে না, তো পরে আপোষ করে নেয় একটা। কিন্তু মুখ্য প্রশ্ন হলো, ইভেন আপনি ইজিপশিয়ান হিস্ট্রিতে পাইবেন, ইজিপশিয়ান সিনেমা নাটকে পাবেন, এগুলো নিয়ে তাদের বিরুদ্ধ কথা। কিভাবে তারা ওই যে ফরেন জাহাজে, মানে ব্রিটিশ বা আমেরিকানদের জাহাজে বোমা ফিট করে দিয়েছে, ঠিক আমাদের মতন 71 আমাদের এখানে যারা ডুবুরিরা, নৌবাহিনীর লোকেরা গিয়ে পাকিস্তানি জাহাজে গিয়ে বোমা ফিট করে দিয়ে আসছে, সেম একদম কাহিনী পাবে ওখানদের ওখানে। যদি আপনি ইজিপ্টের কোনো হিস্ট্রি কাছ থেকে যদি দেখতে চান, আপনি এগুলো কাহিনী পাবেন, এগুলো বলতো। কেন এটা তুললাম? এইটার সাথে জড়িয়ে আছে আমাদের ম্যান্ডেলা মহাশয়। এই যে মহাশয় এভাবে শুরু করলেন, তাহলে গামাল আব্দেল নাসেরের কথাটা নিয়ে আসলাম আমি ওই জন্য, এটা বোঝানোর জন্য যে কলোনি মুক্তি জিনিসটা কি আসলে। কলোনি মুক্তি মানেই হলো আপনি প্রপার্টি যা অর্জন করছেন এগুলো ফেলা থিয়ে যাবেন, এখানে থুইয়া যাইবে, আপনার ইনভেস্টমেন্টের পয়সা হলো থিয়ে যাবেন। এটা তো ইনভেস্টমেন্ট মানে কি? আপনি তো আমারটা নিয়ে ওটা ইনভেস্ট করছেন, 200 খাইছেন, 200 বছর এত হয় না। আবার এখন যে প্রপার্টি করে গেছেন এই ওয়ার্ডের মালিকানা দাবি করতেছেন। এই হলো পাল্টা লড়াইয়ের প্রশ্ন। এবং স্বভাবত সোভিয়েত জায়গায় যেহেতু তারা জানি এনিমি, ফলে তার বিরুদ্ধে সে লড়ছে আর কি। ওকে, সেম জিনিসটা ঘটে গেল এবার সাউথ আফ্রিকায়। তো এগুলা দিয়ে এটা চলে গেল ইয়ের দিকে, প্যালেস্টাইনের ইস্যুতে। ফলে এটা চলতে থাকলো। এটা ওটার হিস্ট্রি খুব শর্টে বলে দিই। 1948 সালে ইয়ে হয়, ইসরায়েল হয়। 48-এর যুদ্ধ, পরে 66 যুদ্ধ, 66 সম্ভবত, 60-এর দশক আর কি, আর 73-এর যুদ্ধ। এই তিনটা যুদ্ধ হয় আরব ইসরায়েল। এবং প্রত্যেকটা যুদ্ধে ইজিপ্টের নেতা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে গেছে। সেখান থেকে আরব জাতীয়বাদ আসছে। আরব জাতীয়বাদের টপ লিডারগুলো ব্যক্তিগত গাদ্দাফি যুক্ত হয়েছে, সাদ্দাম হোসেন যুক্ত হয়েছে, আসাদ যুক্ত হয়েছে, আসাদের বাবা তখন বেঁচে। এরাই মূলত আরব জাতীয়বাদ তৈরি করেছিল। ওর একটা আলাদা কি যেন একটা নামও ইউজ করতো নিজেদেরকে, বাত পার্টি। এই যে বাতিস্ট কথাটা ওখান থেকে আসছে। সব দেশে একটা করে বাত পার্টি ছিল, মানে একটা কমন রাজনৈতিক প্ল্যাটফর্ম বলতে পারে। বাট প্রো সোভিয়েত এটা তো উইক পার্ট। আর 73-এর যুদ্ধে যেভাবে শেষ করেছিল তাতে এগুলার কোনো কিছুই তারা ধরে রাখতে পারে নাই। আর এরপরে আমেরিকানরা আগায় চলে আসে। আমেরিকানরা প্রচণ্ড মার খেয়েছে 73-এর যুদ্ধে, কারণ তার তখনই এই $3 তেলটা প্রথম, 1 ব্যারেল তেল $3 ছিল, এটা $30 উঠে যায়। কারণ তেলওয়ালা দেশগুলা, আরবরা ঠিক করে যে তারা আমেরিকা আর তার বন্ধুদেরকে কোনো তেল বেচবে না। এখন এটা দুই দিক থেকে তাদের কাটে। আবার একদিক থেকে আমেরিকানদেরকে তো গ্লোবাল ইকোনমি ধসাই দিচ্ছেন আপনি, আবার একই দিকে তেলের উপরে তো আবার আপনার ইকোনমিটা চলে। ফলে সৌদি আরবের নাই সমস্যা হয় নাই, কিন্তু যারা ছোট দেশ তারা তো ভাই আমরা চলবো কেমনে, এই প্রবলেম দেখা দিচ্ছে। সো এইটাই ফাঁক দিয়ে ক্যাম্প ডেভিড চুক্তি আসলো। ওই হিস্ট্রিতে আমি এখন যেতে যাচ্ছি না। ফলে মিডল ইস্ট পলিসি নিয়ে আসলো কিসিঞ্জার, যে এইবার কাটা দিয়ে কাটা তোলা, ইসরায়েলকে লাগাই দিব আমরা আরবদের বিরুদ্ধে। এই তারা ইসরায়েলকে সমর্থন করা শুরু করে। ওখান থেকে শুরু হয় পুরো জিনিসটা। এবং তখন থেকে ইজিপ্ট বাধ্য হয় ওই ক্যাম্পে চলে যেতে, আরবদের সাথে আর থাকে নাই। আসাদের বাবা আসাদ আগে ছিল আরব জাতীয়তাবাদী, এবারে হয়ে গেল সিরিয়া জাতীয়তাবাদী।
আপনি বাঁচলে বাপের নাম, আরব থাক, পরে থাক, পিছনে থাক, আগে আমরা সিরিয়া জাতীয় দলই হয়ে নেই। এই চেঞ্জ হয়ে গেল পুরো জিনিসটা, ফেইলিওরটা এখান থেকে হলো। এনিওয়ে, আমরা আসল জায়গাটা যাই। এখন সেম প্রবলেমটা দেখা দিল আফ্রিকাতে মোটামুটি কম বেশি। আচ্ছা, আফ্রিকা তো এটার ইম্প্যাক্ট পাচ্ছে, একটা ইন্টারেস্টিং ইম্প্যাক্ট। আফ্রিকা বলেছি আমি, বেশিরভাগ দেশ হয়েছে 1980 সালে বা তারপরে কলোনি মুক্তি। তো ততদিনে আফ্রিকায় যেগুলো যেগুলো ব্রিটিশ কলোনি ছিল, ফলে সম্ভবত এই ব্রিটিশদের হাত ধরে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ানরা গেছে ব্রিটিশ দেশে। একটা বিরাট চাঙ্ক আপনি পাবেন গুজরাটি। আমার দেখা আফ্রিকাতে আমি দেখেছি অলমোস্ট যেন সারা আফ্রিকাতেই আপনি গুজরাটি পাবেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। সো ইভেন ইথিওপিয়া, সে তো কখনো কলোনি হয় না, অথচ ইথিওপিয়াতেও গুজরাটি আছে ব্যবসায়ী। এবং মূলত আসলে তারা ব্যবসায় ঢুকছে এই কারণে যে মুদি দোকান টাইপের যেগুলো কাজ, মুদি আর একালে পোশাক, ওই যে রাস্তার ধারে গার্মেন্টস, কম দামি গার্মেন্টস বিক্রি করা, এগুলো ব্যবসায় ইন্ডিয়ানরা একচেটিয়া এসব জায়গায় ব্যবসা করে খায় আর কি। তো এই দিক থেকে তারা ঢুকছিল। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা হলো, যেহেতু 1980 সালের পরে হয়েছে স্বাধীন, ফলে হয়েছে কি, তারা ইন্ডিয়ান হলেও ফিরে ইন্ডিয়ান যেতে পারছে না, কারণ ততদিনে নেহরুরা ডোর ক্লোজ করে দিয়েছে। ইমিডিয়েট পরে হলে 60-70 দশক পর্যন্ত হলে আচ্ছা ঠিক আছে তুমি আসো, ফিরে আসো ইন্ডিয়া। যখন বেশি হয়ে গেছে তখন ওরাও ডোর ক্লোজ করে দিয়েছে। এখন কেউ ইন্ডিয়ান যেটা ব্রিটিশে চলে যাচ্ছে, তাহলে ইন্ডিয়ান না কই যাইব, এই যে প্রশ্ন। বহু লোককে আমি দেখেছি তাদেরকে অপশন দেওয়া হয়েছিল, তোমরা ব্রিটিশ সিটিজেন নাও, আর নাহলে এখানে তানজানিয়া, এমন একটা দেশ হলো তানজানিয়া, প্রচুর ইন্ডিয়ানকে পাবেন, গুজরাটি, তারা একাডেমিশিয়ান হয়ে গেছে, ইউনিভার্সিটি মাস্টার, ন্যাশনালিটি ইন্ডিয়ান তানজানিয়ান, ইন্ডিয়ান জিম্বাবুয়ান হয়ে গেছে, কিন্তু অরিজিনালি তো সে ইন্ডিয়ান আসলে। কারণ ওদেরকে তখন গায়ের কালার দেখে আর নাগরিকত্ব দেওয়া হয় নাই, কালো নয় তা সত্ত্বেও তাদেরকে নাগরিকত্ব দিয়ে ওটা মিটমাট করে নেওয়া হয়েছে, কারণ ইন্ডিয়ানরা দরজা বন্ধ করে দিয়েছে। ফলে এই টাইপের কিছু দেশগুলোতে পাবেন আপনি যে ব্রিটিশ কলোনি ছিল, ইন্ডিয়ানরা থেকে গেছিল, ইন্ডিয়ানরা কালো চামড়া না হলে পরেও, এথনিকভাবে আফ্রিকান না হলে পরেও তারা নাগরিকত্ব পাইছে। এই রাস্তা খুলে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়েছিল। ওকে, সাউথ আফ্রিকা গিয়ে আর এটা হলো না, এগুলো ফর্মুলা একটাও কাজ করলো না। কেন? কারণ ব্রিটিশরা ওখানে গিয়ে, ওটা ব্রিটিশ কলোনি, ফলে ব্রিটিশরা ওখানে গিয়ে এমন জমজমাট ব্যবসা করেছে, আর খনি, এই খনি তারা ছাড়তে চাইল না। পৃথিবীর বহু দেশের খনি থেকে সমানে তারা তুলে নিয়ে গেছে। এমনকি আমেরিকার কাছে যে ঋণ করছে ব্রিটিশরা, মনে করেন এটা সেটা কিনছে, শোধ দিতে হবে। এখন তারা একটা আফ্রিকার কলোনির জায়গা থেকে বলছে ওই যে তামা নেবে, ওখান থেকে একটু তামা নিয়ে যান, ওটাতে গায়ে গায়ে শোধ। হ্যাঁ, আরে ভাই, কলোনি সম্পত্তি, ওটা তুই কেমনে দেস? না না, এটা আমাদেরই। তো আমি বলেছি যে ব্রিটিশরা এক বিপুল ইনভেস্টমেন্ট নিয়ে চলে যায় দক্ষিণ আফ্রিকাতে, এমনভাবে যে কে বসে যে না, এটা ছাড়া যাবে না। এর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল বলে আমার কাছে মনে হয় ওখানকার খনিগুলা, এবং খুবই দামি দামি খনি, সোনার খনি তো আছে, প্লাটিনাম, দামি মেটাল, এই টাইপের কিছু খনি আছে যেটা ওখানে পাওয়া যায়। এবার জব করে একটা অন্য জায়গায় চলে আসি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আফ্রিকায় এইসব দামি যেসব মেটেরিয়াল এর খনি পাওয়া যায়, এইসব খনি শ্রমিকদের স্যালারি, শ্রমিক কিন্তু খনি শ্রমিকের স্যালারি হলো $1,500 থেকে $2,000, US ডলার। কেন বুঝেন? থাকে কিন্তু বস্তিতে, থাকে কিন্তু খনি শ্রমিক, কালাধুলা ধুলাবালি মেখে পড়ে আছে, তাকে বস্তিতে, বেতন হলো $2,000, $1,500 থেকে $2,000। অদ্ভুত না? কেন এরকম হলো? বেতনটাই বা অত দিতে হয় কেন? আপনি তো আমাদের এখানে একটা স্যুটকোট পরা, টাই পরা,
বুয়েট পাস ছেলে তো $2000 বেতন পায় না, তাহলে ওরা $2000 পেবার বস্তি থাকে বস্তির মতনই স্ট্যাটাস নিয়ে ফুটানি মারতে পারে না, ওই মাসের শেষে খাওয়া টান পরে। এই কেমন হলো এটা, তাইলে এরকম হলো কেন? এটার স্ট্রেট উত্তরটা দিয়ে দিলাম। এই জায়গাটা কিন্তু স্ট্রেট বলি এই জন্য যে দক্ষিণ আফ্রিকা বুঝতে সুবিধা হবে। আমি যখন ইথিওপিয়া ছিলাম, না জাম্বিয়ায়, ওই বাথরুমে ফ্ল্যাশ ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, আমরা গোসল করি না, ওই ফ্ল্যাশ একটা নষ্ট হয়ে গেছে। এই যে বাজারে কিনতে গিয়ে দেখি এটার দাম হলো $175। কয় কি $175 দিয়ে একটা ফ্ল্যাশ কিনে নিয়ে আসবো? আমি দিচ্ছি ও মাহবুলিল্লাহ সবাই কিনে। এইটা হচ্ছে সে সিমটমটা। কেন আপনারা বাংলাদেশে অনেককে টিটকারি মারতে শোনেন, আইছো দোলাইকাল টিক্কা। দোলাইকাল মানে কি? ইয়েস, লোকাল ইনিশিয়েটিভে তৈরি কারখানা। যখন বাংলাদেশেও তো এরকমই ছিল, ব্রিটিশের চলে যাওয়ার পরে আমাদের এই যে কল ট্র্যাপ, বিদ্যুতের বাতি, এগুলা লাগাবো যে ফিটিংস করতে পাবো, এগুলা জ্ঞান বুদ্ধি তো আমাদের নাই। ওই আমাদের বাইরা একটা লেদ মেশিন আছে, আর এই দোলাই কালার আছে, ওটা কপি করে ওটা নকল করে ওটার বানাইছে, একটা ছাঁচ বানাইছে, ছাট বানায় ওটা দিয়ে লোহা পিতল ঢাইলে দিয়ে কল বানাইছে। না, কল ভালো না, শুরুর দিকে ভালো হয় নাই, ফাঁক ফোকর দিয়ে পানি লিক করে। তা আমরা নিবই তো, কারণ একটা কিনলে ওটা 1000 টাকা, আর ওটা কিনলে দেখা যাবে 8 আনা। তো কই 1000 টাকা, কই 8 আনা, এটা ইম্পোর্ট করলে পড়া যাবে 1000 টাকা। তা আমি তো দোলাই খেলাটা ইউজ করবো না? সিম্পল হিসাব হলো এটা। তাহলে দোলাই খাল আপনার লোকাল টেকনোলজিটা নিজে করতে হবে। তার দামটা পড়ে যাচ্ছে কেমন দেখেন এবার। তাহলে আপনি কি ধরনের ইকোনমি বানাবেন? লোকাল নিজের, নাকি এই যে $175 দিয়া একটা শাওয়ার কিনবেন? লোকাল কেমনে উঠবে আপনার? লোকাল গড়তে দিবে ওরা তো চাইবে যে আমার দেশ থেকে, ইংল্যান্ড থেকে নিয়ে আসুক ওইটা। তাহলে এই বা সাউথ আফ্রিকাকে কি হয়ে আছে আসলে, বানাইছে কি? এই সব ইংল্যান্ডের খাতক, ইংল্যান্ডের লাইফস্টাইল, ইংল্যান্ড থেকে জিনিস নিয়ে ওখানে বেচা। খনিটা তো আর আফ্রিকারই, বলে ওখান থেকেই তো তুলতে হবে, এই জন্য খনি শ্রমিক নিতে হয়েছে। এখন জিনিসপত্র তো তাদের। এই কল কিন্তু যদি $175 লাগে, তাহলে শ্রমিক তো বেতন না দিলে তো কল খুলতে পারবে না। ফলে একদিকে সে যেমন ব্রিটিশ জিনিসপত্র ঢুকাচ্ছে ওখানে, একটা কলও বানাতে দেয় না নিজেদেরকে। আমাদের একটা দোলাই খাল ছিল, তাহলে দোলাই খালকে দেখার অ্যাটিচিউড কিন্তু বদলে যেতে হবে আপনাকে। আপনার লোকাল ইনিশিয়েটিভে জিনিসটা করলে ওইটা হবে, যেটা 1000 টাকা ওটা 8 আনাতে পাবেন আপনি। দেখেন আজকে বাংলাদেশের এখন আগে আসছে প্রাণ। পুরা বাংলাদেশে এই যে ট্যাপের পানিতে যা যা ফিটিংস ইউজ করা হয়, ইনক্লুডিং পাইপ, সব লোকালি তৈরি হওয়া। আপনি খুব বড় লোক, বাড়ি দ্বারায় বাড়ি বানাচ্ছেন, আপনার শখ জাগছে, আপনি ওখানে এখন আপনার বাথরুম ফিটিংস বানাইছে, ওখান থেকে কিনে জানি না, আছে। কিন্তু আম আদমি না, মেইন মার্কেটটা ওই জায়গায় নাই, মেইন মার্কেটটা সব লোকালি তৈরি। এর উপরে সরকার আবার ওই যে যুগোস্লাভিয়া বোধ হয়, ওদেরকে নিয়ে প্রথম যে বাংলাদেশে আপনার সিরামিক ফ্যাক্টরিটা, এই বাথরুম ফিটিংস বানানো, এটা তো সরকারি প্রতিষ্ঠান ছিল, বিসিআইসি, মানে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের প্রতিষ্ঠান ওটা। পরে এখন তো নিজেরাই বানাতে পারে, এগুলো কোনো ব্যাপার না। আর চাইনিজদের আসার পরে তো এটা গালবাত হয়ে গেছে। ওকে, এখনো আসেন, যেটা মূল কথা। তাহলে এই যে আফ্রিকাকে বেঁধে রাখলো, এটাকে এখন বানায় রাখলো বাজার তাদের। ওই ট্যাপ কলেক্টর কিনতে গেল আপনার লন্ডন থেকে নিয়ে এসছে। এর উপরে আছে আরেক ঝামেলা, তাদের ইন্টারন্যাশনাল কারেন্সি হলো লন্ডনের পাউন্ড। আমি তো পুরা বেকুব। আমার একবার সাউথ আফ্রিকায় ছিল, আমার ট্রানজিট ছিল, নামছি, কপি খাইছি, আমার কাছে তো ডলার দিচ্ছি, ডলার রেট তখন লোকালি তো বোধ হয় 8 পাউন্ডে $1। আমাকে বলছে তোমাকে 5 পাউন্ড দিব।
কেন? আমাদের এখানে কারেন্সি তো ডলার না, কোন দিকে তো আরেকবার গ্লোবালি সবচেয়ে বেশি চালু কারেন্সি হলো ডলার, নো আমাদের পাউন্ড। সে আমাকে 5 পাউন্ড ধরে কফির দাম রাখতেছে, মেজাজটা খারাপ হলো, কিন্তু কিছু করার নাই। মানে এগুলো দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি ওরা সাউথ আফ্রিকা কি বানায় রাখছিল না, এখনো ওটা ওরকমই আছে। তাহলে মূল জিনিসটা হচ্ছে কলোনি ত্যাগ মানে কলোনি খেদানো মানে ওই একেবারে ভদ্রলোকের মতন ব্রিজ থেকে যাইতে দেওয়া, ব্যাগ গুছা নিয়ে চাওগা না। আপনি যতক্ষণ না ইকোনমিক লাইফের দিক থেকেও তাদেরকে উচ্ছেদ না করছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ওদেরকে যদি উচ্ছেদ না করতে পারেন তাহলে আপনার দোলাইকাল তৈরি হবে না। আর দোলাইকাল তৈরি না হলে ওই আবার ওদের ওখান থেকে ইম্পোর্ট করে আনবেন আপনি। এইটা হচ্ছে টাস্কটা, আজকের পুরো আলোচনার টাস্ক হচ্ছে এটা, যে কলোনি ত্যাগ, কলোনি ভাগায় দেওয়া, মাস্টারদের ভাগায় দেওয়া মানে সিম্পলি তাদেরকে ফিজিক্যালি ভাগায় দেওয়া না, তাদের ইকোনমিক লটবহর যা আছে ওগুলো সব রেখে দিয়া খালি হাত ফেরত পাঠায় দেওয়া, কোনো কিছু নিতে পারবা না, কোনো কিছু মালিকানা দাবি করতে পারবা না। কলোনি ত্যাগ করানো, কলোনি উচ্ছেদ মানে এটা। এই যে কলোনির ডেফিনিশন বদলাতে হবে আপনাকে, ক্লিয়ার? এই পুরো গল্পটা বলার ক্ষেত্রে আমি এইটাই খালি মেনটেন করলাম। দেখেন প্রত্যেকটা গল্পের ভিতরে শুনে মনে হচ্ছে আমাদের এখানে যেরকম ভাবে হয়েছে, আমাদের এখানে ব্রিটিশরা চাইলেও পারতো না যে তারা রেলের মালিকানা দাবি করবে আর এখানে বসে থাকবে, তো পিটিআই সোজা করে দেবে। তারপরে আমেরিকার কাছে তখন তো প্রথম আমেরিকার কাছে কমিট করছে তারা স্বাধীন হয়ে গেলে পরে, হিটলার হেরে গেলে পরে তারা চুপচাপ চলে যাবে। ফলে এখানে গঞ্জাম করে নেই। দেখেন 45 সালে শুরু হয়েছে, এটা 47 সালের মধ্যে ছেড়ে চলে গেছে। কিন্তু দেখেন আফ্রিকাতে গিয়ে গঞ্জামটা গুলো করতেছে। এবং সর্বশেষ গঞ্জামের জায়গাটা হলো নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকা। এখন আসেন ওয়াই নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে আমি কেন এত, আচ্ছা এর বিরুদ্ধে একটা গ্লিম্পস দিলাম আপনাদেরকে, একটা ঝলক দেখালাম যে মূল জায়গাটা কোথায়। আপনি যদি ব্রিটিশদেরকে না খাওয়া দিতে পারেন, আপনার কলোনি মাছটাকে যদি তাড়ায় না দিতে পারে, ও তো নিজের দেশের ওই যে এটা ট্যাপ কল, ওটাও সে তার, আমাদের কিন্তু এটা 5 টাকা দিলে পাওয়া যাবে, ও তার দেশ থেকে দিয়ে এটা আপনি 1000-2000 টাকা বেচবেন। সো কলোনি মাছটা রেখে দিয়ে কখনোই ইকোনমিক স্বাধীনতা আপনি পাবেন না। আর ইকোনমিক স্বাধীনতা না মানে আপনি স্বাধীনই না, তাতে কলোনি মাছটা আসে কি গেছে কিছু এসে যায় না। এই জন্য এই যে দেখালাম আপনাদেরকে আমি যে প্রায় $2000 তার একটা খনি শ্রমিকের বেতন, কিন্তু সেও গরিব, মাস শেষে খাওয়ার পয়সা হয় না। কেন? ওই খাওয়া কিনতে গেলে যে পয়সাটা, ওটা তো ব্রিটিশদের পয়সাটা, ওদের লেভেলের লাইফ স্ট্যান্ডার্ড বানা রাখছেন তো আপনি। ওই যে এটা কল কিনতে $175 লাগে, আপনি কোনো কিছু তো লোকালি বানাতে দেন না আপনি। সেম জিনিস আমি দেখেছি কেনিয়াতে, একই। এইখানে গিয়ে খুচরা ব্যবসায়ী করে ইন্ডিয়ানরা গিয়ে, অন্য কোথাও থেকে গিয়ে কাপড় নিয়ে গিয়ে, মুদির জিনিসপত্র নিয়ে গিয়ে দোকান একটা খোলে, গরিব মানুষের জন্য। কিন্তু ওখানকার বড় লোকরা ক্রেতা না ইন্ডিয়ানদের, ইন্ডিয়ানরা গিয়ে এবার মুদি ব্যবসাটা করে ওখানে লোকাল লোকের জন্য। এই অর্থে আফ্রিকায় ইন্ডিয়ানরা আছে, যেহেতু ওই যে দোলাইকালের মতন কিছু করে উঠতেছে না তো, একটা ওই জায়গাটা দখল করছে, ইনিশিয়েটিভ নিচ্ছে আসলে ইন্ডিয়ানরা। ওরাই ওদেরকে বাণিজ্য শেখাচ্ছে, সবার আগে মুদি বাণিজ্য কেমনে করতে হয় এটা শেখাচ্ছে। এই জিনিসটা তো আপনার দক্ষিণ আফ্রিকা কোথাও নাই, বুঝলেন সমস্যা? এটা তো উগান্ডা হচ্ছে এই জন্য যেহেতু উগান্ডা স্বাধীন দেশ, তাও তো সে চেষ্টা করেছে প্রথম জোটে ইদি আমিন সমস্ত ইন্ডিয়ানদের খেলে দিছে, পরে অবশ্য ফেরত আনছে। মূল কথা হলো যে তাহলে কলোনি মুক্তি মানে হলো ইকোনমিক মুক্তি একই সাথে হতে হবে, যদি না হয় তাহলে আপনি কলোনি মুক্ত না। এখন আসেন নেলসন ম্যান্ডেলার কাহিনী। তাহলে কেন নেলসন ম্যান্ডেলাকে সে নেতা নন বলছি, কেন কলোনি মুক্তির নেতা নন? কারণ নেলসন ম্যান্ডেলা যে নীতিতে চলেছে এটা হলো যে আপনি ভাই এখন স্বাধীন, কথা আপনার প্রধানমন্ত্রীও কালো চামড়ার লোক, কিন্তু নীতিতে ওই যে 175 টাকার জারবাতি কিনতে হবে, আপনি লোকালি কিচ্ছু বানাতে দেবেন না।
কিছুই করতে দিবেন না। আপনার খনির মাল বের করার জন্য ওই $2000 দিয়ে শ্রমিক খরচ করতে রাজি আছে, কিন্তু আপনাকে কোনো কিছু নিজে তৈরি করেন এখানে লোকালি, না ওইটা দেওয়া হবে না। এইটাই আস্তে আস্তে বেরিয়েছে বেশ কিছুটা, অনেকটা কেনিয়াতে হয়েছে, তাও এটা ইন্ডিয়ান কোম্পানি। আবার বহু ছোটখাটো কারখানা পাবেন, কিন্তু সবই ওনার আবার ইন্ডিয়ায়। আর এক প্রবলেম, এটা লোকাল লোকেদের করা এই জিনিসটা কখনই হয় এটা নেই। এটা হচ্ছে হোল আফ্রিকার কমন প্রবলেম একটা। এইসব ক্ষেত্রে আগায় থাকা দেশটার নাম হলো ইথিওপিয়া। কারণ ইথিওপিয়া আবার জীবনে কখনো কলোনাইজড হয় নাই, একমাত্র ইটালির হাতে কলোনাইজ হয়েছিল 40 সালে গিয়ে, তাও একটা অংশ, ওইটা ইরিত্রিয়াকে দিয়ে দিছিল, দিয়ে বাকিটাকে ফ্রি করে দিয়েছিল ইথিওপিয়ান রাজা। ইথিওপিয়ান তখন রাজার শাসন ছিল। ইথিওপিয়ার রাজা ছিল 75 সাল পর্যন্ত ইথিওপিয়ার রাজা বেঁচে ছিল, শাসন করে গেছে। এবং ইথিওপিয়ার রাজার হাত ধরেই কিন্তু তারা ইউএনএর মেম্বার হয়েছে 45 সালে। অদ্ভুত ইথিওপিয়ার কাহিনী। যাই হোক, 75 সালে এই রাজাকে উৎখাত করেই একটা স্টালিনিস্টরা ক্ষমতা নিয়েছিল ওখানে। আমি ওদিকে যাচ্ছি না এখন আপাতত। আর ওকে, তাহলে মূল কথাটা গেল কোথায়? এবার নেলসন ম্যান্ডেলা এগুলা দিয়ে তো জেলে আটকে রাখলো, দেশ যেমন চলছে যেমন চললো। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা ভাবেন যে বাংলাদেশের পাসপোর্টে বোধহয় ইসরায়েলে যাওয়া নিষেধ, ওই একটাই বোধহয় লেখা আছে। না, ওই 45 সাল থেকে, মানে আমরা স্বাধীন হওয়ার পর থেকে এই 94 সাল পর্যন্ত আমাদের পাসপোর্টে লেখা থাকতো ইসরায়েল আর দক্ষিণ আফ্রিকা যাওয়া নিষেধ। আমাদের পাসপোর্টে সিল দেওয়া থাকতো এই দুটা দেশ আপনাদের জন্য অ্যাকসেপ্টেবল না, এই দুটার জায়গায় ভ্রমণ নিষিদ্ধ বাংলাদেশিদের। কেন? ইউএন অজস্র রেজলিউশন হয়েছে যেগুলো একটা সাউথ আফ্রিকা মানে না, নিন্দা করা হয়েছে, ওদের ছেড়ে চলে যেতে বলা হয়েছে, রেজলিউশন পর রেজলিউশন হয়েছে, সবগুলোকে তারা উপেক্ষা করছে। এই ব্রিটিশরা ওখানে তাল দিয়ে গেছে, কারণ এত একটা শোষণের জায়গা, এটা কি সারবে তারা? আমরা জানি না, এই জেনারেশন তো একেবারে জানি না যে আমাদের পাসপোর্টে সাউথ আফ্রিকা যাওয়া নিষেধ লেখা ছিল, শুধু ইসরায়েল না। ফলে বুঝতে পারতেছে সাউথ আফ্রিকা কি ছিল। এইবার মুভমেন্টে নেমে আসেন নেলসন ম্যান্ডেলা, ফাইনাল একটা নেতা পাওয়া গেল। সে করলো কি, দেখলো যে আর কয়দিন বা বাঁচে, আমি তো জেলখানায় কেটে গেল বাকি জীবনটা, তাহলে এটা কাজ করি, কম্প্রোমাইজ করে হালাই। আর এই কাজে তাকে সাপোর্ট করলো আমাদের ওবামা ভাই বেরাদাররা, তাল দিল যে আপনারা করে হালান। কি করে হালা? ইকোনমিক ব্যবসা বাণিজ্য রেখে দেন, ওই সাদারা আছে রেখে দেন, সাদাদেরকে নাগরিকত্ব দিয়ে দিল। কোন দিকে সাদারা নাগরিকত্ব দিয়ে দিল, যে বিজনেস খনি মালিক সে সেটাই থেকে গেল। আপনি খালি বললেন এটা এখন একটা স্বাধীন দেশ, কালো সাদার সমান সমান, হ্যাঁ খুব সমান সমান। এটা কি বানাইলেন আপনি? এটা কোন কলোনি মুক্তি? এই কম্প্রোমাইজটা করার ওর পক্ষে একটাই যুক্তি আছে, ভাই আমি আর কয়দিন বাঁচবো, আমি তো জেলে থাকলে পড়ছে শেষ হয়ে যাবে, এটা আর মুভমেন্ট আর আগাবে না। কবে হবে না হবে আল্লাহ জানে, আমি যেটুক পারি করে যাই। আর এইটাই ব্রিটিশরা এইগুলা কুট চালে তো ওস্তাদ একেবারে, এইটা ফুসলায় তাকে রাজি করে আলেছে। আমাদের ইউনিভার্সিটি কালীন আমরা কত যে সাউথ আফ্রিকার শাসক ব্রিটিশদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়া নানান সংগঠন থাকতো আমাদের, এগুলো নিয়ে আমরা প্রায় মিছিল বের করতাম, বিশ্ব শান্তি পরিষদ নাম দিয়া, মানে রাশিয়ান প্রভাবিত নানান সংগঠন থাকতো, এগুলো দিয়ে প্রতি সপ্তাহে অলমোস্ট একটা করে মিছিল বের করতাম এই কলোনিয়ালিজমের বিরুদ্ধে আন্দোলন, এইসব কথা বলে। কিন্তু ফাইনালি এবার নেলসন ম্যান্ডেলা করলেন কি, এবার মানে কালোদেরকে আপনি দেশে খালি তখন করলো কি, এবার ওরাই তখন পার্টিটা কালোদের কিন্তু কন্ট্রোল করে সাদারা। তাহলে আপনি কি হইল? এই সমস্ত ইয়েগুলার খনিগুলার মালিক হয়ে গেছে কালোরা, আগেও সাদারা আগেও মালিক ছিল, এখনো মালিক। আপনি ওখানে হাত দিলেন না। ইভেন আপনি কম্পেয়ার করে দেখাই আপনাকে, আমি সেম প্রবলেম তৈরি হয়েছিল উগান্ডায়, জাম্বিয়া, জিম্বাবু, এই জায়গাগুলোতে। ওখানে যে হিউজ লড়াই শুরু হয়, 1980 সালে স্বাধীন হয়েছিল। এটা স্বাধীন হয়ে 3 দেশে ভাগ হয়ে যায়, কিন্তু ঝগড়া বাঁধলো যে ওরা কিছুতেই জমি দেবে না, আর এই ব্রিটিশরা যাদের জমি মালিক ছিল ওদের উৎখাত করে দেবে।
দীর্ঘদিন তারা এটা নিয়ে ফাইট করে গেছে। ওখানে ওখানে ঠেকছিল জিনিসটা যে সাদারা আদৌ জমিতে মালিক থাকতে পারবে কিনা, সেম প্রবলেম। যেহেতু ওটা এখন এগ্রিগেরিয়ান ফার্ম হয়ে গেছে, মানে এটা হলো ওই খনি লুটে নেওয়ার আরেকটা বড় ভাই আর কি, যেহেতু হিউজ ল্যান্ড আছে। আর বুদ্ধি শুদ্ধি আইছে আমেরিকান রেঞ্জ দেখে আপনার তো মেলা আইডিয়া আছে মাথায়, হ্যাঁ ট্রাক্টর টক্টর নিয়ে এসে চাষাবাদ করে আলাইবেন, মানে বিরাট ফার্মের মালিক হয়ে গেলেন আর কি আপনি, একটা হ্যাঁ রেঞ্জের মালিক আপনি। আফ্রিকার এত বিস্তার জমি, তা আপনি এরকম মালিক থেকে যাবেন নাকি আপনাকে উৎখাত করে দিয়ে আমি জমি ডিস্ট্রিবিউশন করে দেবো লোকাল লোকদেরকে? এই তর্ক দীর্ঘদিন চলছে। মুগাম্বের সাথে এই নিয়ে ঝগড়া দীর্ঘদিন যতদিন বেঁচে ছিল। সো সার কথা দাঁড়ালো যে মূল জিনিসটা আপনার কলোনি ত্যাগ, মানে আপনার কলোনি মাস্টারকে একেবারে খালি হাতে ফেরত পাঠিয়ে দিবেন। ইকোনমিক সাইডে যদি আপনি মুক্তি না হন তাহলে আপনি মুক্তি হলেন না আসলে। এইটারই ছাপ, এই জন্য আমি ছাপগুলোকে দেখা দিয়ে বলতেছি যে নেলসন ম্যান্ডেলা বিট্রেটা কি করলো আসলে। দেখেন আপনি পারেন না, আপনি কোথাও বলে যান গা জেলখানে মনে যান, আপনি মানুষ ওটা স্মরণ করবে আপনাকে, এই যে আপনি কি করে দিয়ে গেলেন। এই জন্যই শ্রমিকের বেতন $2000 কিন্তু থাকে বস্তিতে, কারখানা, তাও কারখানা শ্রমিক না, আবার কারখানা থাকলে না, কারখানা তো আছে ইংল্যান্ডে, ওখানকার জিনিসটা এখানে বেচা হয়, এখান থেকে গেলে মাল পাঠানো হয়। এইগুলো সাউথ আফ্রিকান ইকোনমি। তাহলে আবার আপনার মাথায় এই প্রশ্ন আসতে পারে যে সাউথ আফ্রিকান ব্রিক্স এর মেম্বার হইলো কেমনি? উত্তরটা দিদি, এই যে BRICS, এই এসটা হলো সাউথ আফ্রিকা। 2010 সালে চীনের রাইজটা শুরু হয়। চীনের রাইজ মানে কি? চীনের রাইজ মানে নতুন এক ধরনের অর্থনৈতিক শক্তি এসে গেছে, আমেরিকা ফেল। আরেকটা ভাবে বলা যায় কথাটা, আগে যেমন ধরেন বাংলাদেশের সবচেয়ে গরিব লোকটা জীবনেও কোনোদিন ওই ভাই কল কেনা না ভাই, আমি কোনো মতে জমিতে কাজ কাম করে ওই 2টা পয়সা পাই ওই দিয়ে খাই, আমার আবার ট্যাপ কল কিনতে যাওয়ার দরকার নেই, এটা মানুষ ছিল। কিন্তু যত মানুষ আরবানাইজ হচ্ছে, শহরে আসছে, লাইফ স্ট্যান্ডার্ড বদল হচ্ছে, ওই জেনারেশন না হয়েছে পরের জেনারেশন হচ্ছে, তাহলে তত বেশি আপনার তামা পিতলের ব্যবহার বেড়ে গেছে। আর একটা স্ট্রেট কাট একদম মনে রাখবেন কথাটা। দেখেন যত গরিব তত জীবনে কোনোদিন মাংস খায় নাই, যত তার আয় বাড়ছে তত সে মনে, আচ্ছা আমি না বাংলাদেশ মুসলমানের দেশ, আচ্ছা ঠিক আছে কোরবানি দিতে একটা জবদার, ওই হয়তো বছরে একদিনই খাইতো মাংস। কিন্তু এখন মানুষের আয় যত বাড়ছে তত সে মাংস খাওয়ার ভোক্তা, নাম্বার অফ ভোক্তা বেড়ে যাবে না? তাহলে মাংস চাহিদা বাড়ছে, ক্লিয়ার? তাহলে আগে মাংসের চাহিদা গ্লোবালি যতটা ছিল এখন তা বেড়ে যাবে। তাহলে এইরকম ভাবে সব জিনিসেরই ভোক্তা বেড়ে যাবে। চাইনিজ উত্থানটার মানে হলো এইটা, ওই ভোক্তাকে কম পয়সায় অ্যাড্রেস করা যাবে কি করে, মাল সাপ্লাই দেওয়া যাবে, এইটারও উদ্গাতা হলো চায়না। সস্তা জিনিসটা ও বানায়, ওই মার্কেটটা ধরার চেষ্টা করে। আপনি মোবাইল ফোন ইউজ করবেন, আজকাল মোবাইল ফোন ছাড়া অসম্ভব, প্রায় লাইফটা এরকম হয়ে গেছে। আপনার রিক্সাওয়ালার কাছে অন্তত এই যে ফোন, পুরানো দিনের ফোনটা, বাটন ফোন এটা পাবেন, 1000 টাকার মধ্যে একটা ফোন তো পাচ্ছে। এই 1000 টাকার ফোনটা করতে আনবে, এটা জানাই থেকে আনবে। তাহলে এই গরিব মানুষগুলোও তো এখন বাজারের একটা ক্রেতা। তাহলে এইবার ওই ফোনটার জন্য তো তামা লাগবে, তাহলে তামাগুলো সব ইয়েগুলা খনিগুলো তো সব আফ্রিকায় বেশিরভাগটাই। তাহলে ওখানে এবার চাপ বাড়ছে ওটাকে উত্তোলন করা, কারণ ভোক্তা বাড়ছে। আগে যে পরিমাণ লোক তামা ইউজ করতো, আরবানাইজ হয় নাই, এখন তার চতুর্গুণ হয়ে গেছে। তাহলে এইটার জন্য একটা দুনিয়া চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে মাটির নিচের সম্পদগুলোকে এখন এক্সপ্লোর করাটা একটা হিউজ বিজনেস। এই জন্য যেই দেশের মাটির নিচের সম্পদ একদিন টাচ হয় নাই, সেই দেশ এখন মাটির নিচের সম্পদ তুলবে আর বেচবে, তুলবে আর বেচবে, বিশাল কুতুব। তেমনই একটা দেশ হলো সাউথ আফ্রিকা, মাটির নিচ থেকে সম্পদগুলো বাইর করতেছে খনির আর বেচতেছে। এই জন্য সে একটা অ্যাডভান্স কান্ট্রি।
রাশিয়া আপনাদের প্রাণ প্রিয় সোভিয়েত ইউনিয়ন ইকোনমি শেষ, ও কি বেছে? তেল আর গ্যাস। সাইবেরিয়ার মরুভূমি, সাইবেরিয়ার একটা ঠান্ডা ল্যান্ডের মাটির নিচে খালি তেল আর গ্যাস আছে। পুরা সোভিয়েত ইউনিয়নের যুগের তেল বেছে নাই কাউকে, গ্যাসও বেছে নাই কাউকে। হোল ইউরোপের তেল গ্যাসের সাপ্লায়ার এখন রাশিয়া, এই পুতিন। সেই জন্য রাশিয়ান ইকোনমি দাঁড়ায় আছে বলে এই 8টা হলো রাশিয়া, সে তো ব্রিক্সের মেম্বার হয়েছে। এই 5টা দেশকে নেওয়া হয়েছে, কিন্তু 5টার ইকোনমি কিন্তু রাইজিং। ইকোনমিক রাইজিং না, ওটাকে দেখা হচ্ছে জিডিপি বাড়ে কিনা, কারখানা আছে কিনা, ওই দিক থেকে দেখা হয় না এই জিনিসটা। মাটির নিচে সম্পদ তুলে বেচতে পারতেছি না। এখন মাটির নিচের সম্পদ তুলে বেচতে পারবা কেন? যেহেতু গ্লোবালি চীনের মতন দেশে প্রচুর চাহিদা তামার, মাটির নিচের সম্পদের। তাহলে এইটার সাপ্লাইয়ের যে হবে, রাশিয়া চীনকে তেল সাপ্লাই করে, 25 বছরের চুক্তি আছে, রেট ফিক্সেশন আছে। তাহলে মাটির নিচের সম্পদ যাদের আছে তারাও গ্লোবাল ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স না, কিন্তু মাটির নিচের সম্পদ আছে, এই জন্য সে ওই ব্রিক্সের নাম লেখা লাগতেছে লিডার। তাহলে সাউথ আফ্রিকা লিডার হয়ে যাচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রির দিক থেকে না, এটা কিছুই নেই। পরে ইংল্যান্ডে যা তৈরি হয় তাই বই বই খায়। ওই জন্য $2000 দিয়ে, $2000 দিয়ে খনি শ্রমিক পালতেছে। $2000, তো সাধারণ মানুষের কি অবস্থা হবে? ও তো যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে থাকবে। দোলাইকাল লাগবে। এখন দোলাইকাল বলতে কি বুঝে, সিম্বলিক্যালি এটা বোঝার চেষ্টা করেন। তাহলে নেলসন ম্যান্ডেলা মানে অ্যান্টি দোলাইকাল, দেখেন সিম্পলিফাই করে দিলাম। ও যখনই হোল আফ্রিকাতে এই টেন্ডেন্সি, ওরা আগাতে পারছে না এটার কারণে। এইটাই এখন চীনের সাথে জয়েন্ট ভেঞ্চারে গিয়ে তারা যতটুকু পারে করার চেষ্টা করতেছে। তাহলে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার কত ইম্পর্টেন্ট এবার বুঝেন। তাহলে এই পুরো জিনিসটার একেবারে পার্মানেন্টলি এটা আর উঠতে পারবে না সাউথ আফ্রিকা, তার ব্যবস্থা করে দিয়েছেন নেলসন ম্যান্ডেলা। তাহলে কি করে উনি কলোনি মুক্তি ঘটাইছেন? হ্যাঁ, এই ফাঁকিবাজিটা করার দরকার ছিল ওনার। উনি তো এমন পার্মানেন্ট জায়গায় ফেরত পাঠিয়ে দিচ্ছেন। এটা ওই খনি শ্রমিকে বসে থাকতে হবে, মাটির নিচে খোঁড়া যায় তাই। সোনা ধুয়ে নিয়ে আসবেন, কাদা পানি ধুইয়া সোনাটা বাইর করবেন, কিন্তু সোনা ওখানে থাকবে না। ওই সোনার হীরা ওই বেলজিয়ামের মার্কেটে বিক্রি হবে। আফ্রিকার দশা হয়ে আছে এটা। বাজারে তামার প্রচুর চাহিদা, এই জন্য আমাদের কঙ্গোতে কোন সরকার নাই, জবরদস্তিতে কোনো মিশন বসে একটা সরকার মোটামুটি একটা স্টেবল করতে হচ্ছে। কেন? সরকারটা না থাকলে আমি যে তামাটা উঠে নিয়ে যাব, আমরা এলসি খুলতে হবে না, তাহলে ব্যাংক থাকতে হবে, তো ইকোনমি নাই, সরকার নাই, যেতে হবে না। তাহলে মিশন বসায় হলেও ওরা একটা সরকার বানাও আগে। হিউজ বাজারে চাহিদা তামার, ওর প্রচুর তামা আছে। দেখেন এবার গ্লোবাল ইকোনমি কি করে টেনে নিয়ে যায় এগুলা। তাহলে গ্লোবাল ইকোনমি মিশন বানাচ্ছে আসলে। গ্লোবাল ইকোনমির যে চাহিদাটা, এইটাই মিশন বসানোর ব্যবস্থা করতেছে। সো আফ্রিকার লোকাল তোমাদের ঝগড়া হইলে হবে না, ঠিকঠাক থাকতে হবে, যেন তামা তোলা চলবে। সবই বিদেশি কোম্পানি, তারাই তামা তুলতেছে, কিন্তু তোমাদের ব্যাংকে একটু নাম দেখাইতে হবে, তো নাহলে তো হবে না, এটা এক্সপোর্ট হবে না, তো ফর্মাল হলো না। নাহলে কি হইতো, নাহলে চোরা কারবারই হয়, পাশের দেশ থেকে এক্সপোর্ট হইতেছে, অথচ তার তামাই নেই হয়তো। সো এই আফ্রিকান হিস্ট্রির ভিতরে আমি দেখালাম যে আপনি যদি কলোনি মুক্তি না করতে পারেন, কলোনি মুক্তি যদি ঘটাতে চান, তাহলে নেলসন ম্যান্ডেলা কেন ভিলেন একটা। নেলসন ম্যান্ডেলার হাতে থাকলে আপনার হবে না, ভিলেনগিরি যাবে না, আপনি ভিলেনই থেকে যাবেন। এরপরে করছে কি এইবার, এই যে খামতিটা, এই যে এইভাবে করে সাউথ আফ্রিকাকে স্বাধীন করার চেষ্টা, বুজুং বাজুং দিয়া, এখন এটাকে কাভার করবে কি করে? এতে তো সাদা আর কালো চামড়ার মধ্যে তো মারামারি বেশি। এইবার আসছে ডেসমন্ড টুটু, এক পাদ্রি, টুটু নয়া থিওরি। টুটুর নয়া থিওরি কি? মানুষকে ক্ষমা করে দিতে শিখ না, একদিক থেকে ভালো এটা। মানে ধরেন যেখানে 20 জন মানুষ পরস্পরকে মারছে, কিনছে, 50-50 ভাগ হয়ে গেছে মনে করেন,
তো সেখানে আপনি কয়জনে আপনি সাজা দিবেন? সাজা দেওয়ার পর তো অর্ধেক পপুলেশন তো জেলখানা থাকবে, তাইলে এটা তো কোনো সলিউশন হলো না। তাইলে এই জন্য ওই যে ইসলামে তো আছে না যে আপনার যার বাবাকে খুন করছেন তার কাছে গিয়ে মাপ চান। ওই ছেলে যত, যেমন ইরানে আছে, ওই ফ্যামিলি যদি মাপ না করে দেয় খুনের মামলার শাস্তি হবে না, আপনার ফাঁসি হয়ে যাবে। ওই ফ্যামিলি যদি মাপ না করে, যার ডাইরেক্ট ইন্টারেস্ট আছে ওই যা খুন করছেন আপনি, তো সেই রকম ওরা সিস্টেম, মানে ডেসমন্ড টুটুর আর্গুমেন্টটা এরকম আর যে আপনি দোষ স্বীকার করেন একটা সোশ্যাল ইয়েতে বসে, এবার আপনি ইয়ে করেন, একদম মন থেকে বলেন যে আপনি অপরাধটা করছেন বিশ্বাসযোগ্য ভাবে, সো দ্যাট যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা বিশ্বাস করে আপনাকে, অ্যান্ড দেন একটা সোশ্যাল বন্ডিং তৈরি হোক। এই হচ্ছে ডেসমন্ড টুটুর আর্গুমেন্ট। সো এই একটা পিস মিশন বা পিস আইডিয়া একটা টুটু কাছ থেকে আসছে, যেইটা আবার ফাঁকে বলে দিয়ে আপনার রেলিভেন্ট লাগবে আপনাদের শুনে। হাসিনা আমলে এতগুলো মারছে, এইখানে এটা ব্যবহার করতে চায় কে? আমাদের মির্জা আলমগীরের মেয়ে অস্ট্রেলিয়া, সে ভাবতেছে যে আরে আমার বাপ আর এটারে ব্যবহার করিয়া আমার জামাই, মানে আমার স্বামী, এটা কুতু হয়ে গেল একটা, হ্যাঁ, আর আমি কিচ্ছু ইত্যা পারলাম না। সে ভাবছে আমি ডেসমন্ড টুটু হিসেবে বাংলাদেশে হাজির। কিন্তু বেচারি মহিলাটা দুঃখ হলো যে আমরা গেলাম না ওদিকে, আমরা হাসিনা বিচারই চাই আসলে। তো মির্জা ফখরুল ইন্ডিয়ান প্রশাসনে যদি মাফ করে দেওয়া যায়, হাসিনাকে ওই লাইন ধরতে চাইছিল আর কি, কিন্তু হইলো না। বাংলাদেশে এত সস্তায় এত কিছু খায় না বেচারা। সো এই হলো ডেসমন্ড টুটুর সাথে ম্যান্ডেলার সম্পর্কটা কেন এরকম হলো সেটা ব্যাখ্যা করলাম আপনাদেরকে। না, আমি তবুও মনে করি যে ডেসমন্ড টুটুর আইডিয়াটা খারাপ বলে উড়িয়ে দিচ্ছি না আমি, এবং বিশেষ করে যেখানে ধরেন মনে করেন যে নাম্বার অফ কিল্ড লোকের সংখ্যা অনেক বেশি, ধরেন টোটাল পপুলেশন যদি 10% লোক কিল হয়ে গিয়ে থাকে, হিউজ সংখ্যা, তো এত লোকের আপনি বিচার দিয়ে ফাঁসি দিয়ে এটা স্টেবিলিটি হবে না আমার। তো তখন এইটা ডেসমন্ড টুটুর আইডিয়া হয় যে একদম আন্তরিকভাবে মন থেকে মাপ চাইতে হবে এবং খুলে স্বীকার করতে হবে আপনি অপরাধ করছেন। দেন যার কাছে মাপ চাচ্ছেন তার কাছে বিশ্বাসযোগ্য হবে, নিজেকে তুলে ধরতে হবে। যদি সে মাপ করে এবার, দেন আপনার একটা মিলন হবে ওখানে। এই বিশেষ আয়োজনটা দরকার আছে ডেফিনেটলি। কিন্তু নেলসন ম্যান্ডেলা যেখানে কলিন মুক্তি ঘটাইতে পারে না, এখন ওটা সাপোর্টার হিসেবে আপনি ডেসমন্ড টুটু আসবে না, আমার কাছে ওটা কোনো আবেদন নেই। এবং ডেসমন্ড টুটুর নেলসন ম্যান্ডেলার এই সাউথ আফ্রিকা, এটা যে নেক্সট কবে এটা হবে, আর একবার সশস্ত্র যুদ্ধ করলে এটা হবে কিনা, সশস্ত্র আদৌ করতে পারবে কিনা, আমি ডাউট, গুরুতর সন্দেহ করি আমি, যেটা সম্ভব হবে না। ওকে, তাহলে সার কথাটা কি দাঁড়ালো? কলোনি মুক্ত জিনিসটা, মুক্তি মানেটা কি আসলে? উইদাউট ইকোনমিক মুক্তি দেয়ার ইজ নো কলোনিয়াল মুক্তি। কলোনিয়াল মুক্তিটা শুধু পলিটিক্যাল না, আইনত সাদারা এমন অবস্থা করছিল যেখানে বাস, সাদাদের জন্য বাস আলাদা, কালোরা কোনো উঠতে পারে না। আপনি চিন্তা করতে পারেন, ওখানে সাদাদেরকে ইকুয়াল নাগরিকত্ব দিয়ে আপনি শেষ করলেন জিনিসটাকে। এই কাকে ফাঁকি দিলেন দিয়ে? ওই যে এখন কার্ল মার্কসের ক্লাস লাগবে এই জায়গায়, এই যে ক্লাসের যে ডিফারেন্সটা ওটা তো থেকেই গেছে, এটা তো এথনিক ডিফারেন্সটা, সাদা আর কালো। সাদাদের আলাদা ক্লাব, আলাদা বসার জায়গা, এগুলো তো কম বেশি প্যারালালি আছে, কিন্তু ওটা যে ডোমিনেট করে, যে ওটা যে মাস্টার আমার, ওটা যে মালিক, তো বুঝে গেছে। আপনি তো মালিকানা তো উচিত করলেন না। তো ইকোনমিক স্বাধীনতা ছাড়া স্বাধীনতা বলতে কোনো জিনিস নেই আসলে, কলোনি মুক্তি বুয়া কথা। সো এই হলো নেলসন ম্যান্ডেলা। কেন আমি নেলসন ম্যান্ডেলাকে আমি পছন্দ করি, আই এম সরি, তাকে হোল ওয়েস্ট খুব তেলা মাথায় তেল দেয়, কারণ ওই বেটার জন্যই তো তারা ওখানে ব্যবসা করতে পারে। এই কন্ট্রিবিউশনটা আমেরিকানরা ভুলবে না। কত কাজ করছে আমাদের জন্য, আমাদের গ্লোবাল ইকোনমিতে মেলা হেল্প করছে। সে যে পুরা দেশটাকে সারকার করে দিয়ে গেল,
এইটার আর কারো প্রশ্ন না। এবং সেকেন্ড টাইম এটা কবে হবে কেউ জানে না। এই যে ব্রিটিশের যে কে বসছে ওখানে, এই জন্য নাগরিকত্ব কত ইম্পর্টেন্ট এইবার বুঝতে পারবে। বিশেষ করে কলোনি উত্তর কালে নাগরিকত্ব যাকে তাকে নাগরিকত্ব দিয়ে ফেলাটা খুব রিস্কি। এরপর তো সম্পত্তি নিয়ে যাবে। আপনি আমাদের সম্পত্তি করতে পারবেন কি পারবেন না তার সুনির্দিষ্ট আইন থাকার দরকার আছে কলোনি মুক্তি যদি ঘটাইতে চান। আপনি যদি ব্রিটিশের দাবি করতো যে রেলওয়ের লাইন বসেছে আমি এটার মালিক, আমার এক কোম্পানি রেলওয়ে কোম্পানিটার মালিক গেলাম আমি, দেখেন তাহলে কি হইতো? আজীবন আপনাকে ট্রেনের পয়সা ওরা খাইতে থাকতো। সো আশা করি আপনাদের মনে থাকবে এখন কেন নেলসন ম্যান্ডেলা কলোনি মুক্তির নেতা নয়। থ্যাংক ইউ।